আমাদের জঙ্গল মহলের যিনি নিজস্ব গুণে সবার কাছে পরিচিত সেই শিল্পী ভোলানাথ মাহাতো উপস্থিত আছেন। আমাদের সবার প্রিয় ফুলচাঁদ বাবু, এছাড়াও এই মাত্র উপস্থিত হলেন আমাদের মনে হয় এখানে সবচেয়ে বয়সে বেশি ছত্রধর বাবু, উনিও আসিছেন। তো সবাইকে আমি বড় নমস্কার জোহার জানাই, দু চার কথাই বলব। বিষয় হচ্ছে, দেখুন আমরা আমাদের লেখা আছে নেগাচারী। এই নেগাচার আর ডাইনিয়াচার আমাদের মানে দুটো সিস্টেম। কতগুলো লোকের হচ্ছে নেগাচারী, মানে ওরা বাঁ দিক দিয়ে ঘুরে, আর কতগুলো লোকের হচ্ছে ডাইনিয়াচারী, মানে তারা ডান দিক দিয়ে ঘুরে। তো আমরা যারা আছি আমরা সবাই নেগাচারী, আর কতগুলো জায়গা আছে ওদের হচ্ছে ডাইনিয়াচারী। নেগাচারী সিস্টেম হচ্ছে যে আমাদের সমাজে কখনো কোনোদিনও, যেমন ডাইনিয়াচারীদের হচ্ছে সতীদাহ প্রথা ছিল। সতীদাহ প্রথাটা কি না আপনারা জানেন, যে কারো স্বামী মারা গেলে সেই সদ্য বিধবা স্ত্রীরাকেও কিন্তু তার শ্মশানে একসাথে জ্বালায় দেওয়া হতো। এইটা ছিল ডাইনিয়াচারীদের ব্যবস্থা। আর কি ছিল, এদের মানে কখনো কোন বিধবা যদি কেউ থাকতো, সেই বিধবা কিন্তু কখনো আমিষ খেতে পায় না, এবং তাদেরকে নির্জলা উপবাস করতে হতো। আর সারা জীবনেও তাদের কখনো বিয়া দান, ওই বিধবাটা মানে কম বয়স হলেও তাকে বিয়া দেওয়া হতো না। এটা ছিল ডাইনিয়াচারীদের। কিন্তু আমাদের নেগাচারীদের কখনো কোনোদিনও সতীদাহ প্রথা ছিল না, অর্থাৎ একই চিতায় স্বামী স্ত্রীকে, মানে স্ত্রী জীবন্ত অবস্থায় তাকে পুড়াই দেওয়া হতো না। আর কি আমাদের সমাজ ব্যবস্থায় কুর্মীদের বিশেষ করে, এবং এদের সাথে সাথে কিছু হিজমিতান হলমিতান জাতিগোষ্ঠী আছে, যাদের হচ্ছে কম বয়সে বিধবা হলে তার মানে সন্তান সন্ততি থাকলেও বা না থাকলেও তাদেরকে বিয়া দেওয়া হতো। যেমন আমাদের মাহাতোদের ধরুন কেউ, এখনকার দিনকাল তো বিরাট খারাপ, এখন সদ্য কেউ বিয়া করেছে, মোটর সাইকেল আসতে আসতে অ্যাক্সিডেন্টে মারা গেছে প্রচুর, আজকে অন্তত গোটা দুয়েক মারা গেছে। আজ আমাদের নিজেদের সমাজকর্মী একজন ভসম কাটায় মারা গেছে, কালকে আর একজন মারা গেছিল আমাদের শিমুলিয়া বলে একটা জায়গায়, তার একটা 1.5 বছরের বাচ্চা মেয়ে আছে, সদ্য মানে 1.5 বছর বিয়ে করেছে। এইরকম তো আমাদের পূর্বীদের সমাজ ব্যবস্থা কি ছিল, যে আমাদের যারা পূর্বপুরুষরা ছিলেন তারা মনে করতেন যে মেয়েটাকে আমি ঘরের লক্ষ্মী হিসাবে নিয়ে আসিছি, সেই মেয়েটাকে কেন আমি এত যন্ত্রণা কষ্ট দিব। তার জন্য কি করতো, সেই মেয়েটাকে যে সদ্য বিধবা হয়েছে, সেই মেয়েটাকে কি করতো, নিজের যদি ভাই থাকতো, যে ভাইটা বিয়ে করে নেয়, সেই ভাইটার সাথে কিন্তু ওই আমাদের যে বউটা আনা হয়েছিল সেই বউটার বিয়ে দেওয়া হতো, অথবা তার মামার বেটা, মাসির বেটা, পিসির বেটা, এরকম চিন্তা ভাবনা করা হতো। যদি সেই তার মানে ছোট ভাইটা ওদের দেওয়ারটা যদি সেটা না মানত, অনেক সময় দেখা গেছে যে বলতো ঠিক আছে আমার কথা বাপের কথা তুই মানছ না, সব জমি জায়গা সেই বউটাকেও লিখে দিয়েছে। এইরকমও নজির দেখা গেছে। আমি এই কথাটা কেন বলতে চাইছি, এইগুলা এই যে সতীদাহ প্রথা, এই সতীদাহ প্রথা রোধ করার জন্য আপনারা জানেন যে লর্ড বেন্টিং এর সহায়তা নিয়ে ব্রিটিশ বিরোধী আইন করে রাজা রামমোহন রায় সেটা এই সতীদাহ প্রথাটাকে রোধ করেছিল। যে কেন এইরকম মানুষকে যন্ত্রণা দিয়ে মারা হয়, তখন মানে কুলীন ব্রাহ্মণ, ওনাকে কুলীন ব্রাহ্মণ বলা হতো। এদের এক একজনে 100টা করেও বিয়া করেছে। এমন দেখা গেছে যে 80 বছর বয়সের একজন লোক একটা 13 বছরের মেয়েকে বিয়ে করেছে, তাহলে 80 বছরের লোকটা কবে বাঁচবে? সেই লোকটা ওই মোড়ার সাথে সাথে ওই 13 বছরের মেয়েটাকেও সেই শ্মশানে কিন্তু পুড়াই দেওয়া হতো। এইটা রাজা রামমোহন রায়কে মানে আহত করেছিল বা আঘাত দিয়েছিল। তো রাজা রামমোহন রায় দেখেছে যে আমাদের এই আদিবাসী সমাজে
এদের কিন্তু এই সতীদাহ প্রথা নাই, এরা আরামসে সুস্থভাবে জীবনযাপন করছে। তো সেইটা থেকে অনুপ্রাণিত হয়েছিল কিন্তু রাজা রামমোহন রায়। তেমনি বিদ্যাসাগর যখন এই জঙ্গলমহলে আসিছিলেন, তিনি দেখেছেন কোন একজন বিধবাকে সেখানে বিয়ে দেওয়া হচ্ছে, সেটা তাকে অনুপ্রাণিত করেছিল এবং নিজের পুত্রের সাথে, নিজের ছেলের সাথে বিধবা বিবাহ দিয়ে উনি কিন্তু বিধবা বিবাহ প্রথাটা চালু করেছিলেন আনুষ্ঠানিকভাবে। কিন্তু ওনার ওই চালু বহু বছর আগের থেকে আমাদের সমাজে ছিলেন। তো এই সমাজ দেখে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। অথচ আমাদের যে বর্তমান সমাজ ব্যবস্থা, যাকে দেখে বিদ্যাসাগর অনুপ্রাণিত হয়েছিল, রাজা রামমোহন রায় অনুপ্রাণিত হয়েছিল, যে সমাজের এই করম সুতো, আপনারা জানেন যে করম এমন একটা সংস্কৃতির ধারক এবং বাহক এই কুর্মী সহ হিতমিতান গোষ্ঠীরে। যে করমের একটি মন্ত্র আছে, সেই মন্ত্রটার নাম হচ্ছে আমার করম ভাইয়ের ধরম। আমার করম ভাইয়ের ধরম, অর্থাৎ আমি সারা জীবনে যে কর্মটা করে যাব তার ফলটা উপভোগ করবে আমার ভাই। এই যে উদার মানসিকতা, এই মানসিকতাটাকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছিলেন, যে এদের মধ্যে যে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হচ্ছে একটা সুতা বেঁধে, সেই সুতাটাকে নিয়ে কিন্তু উনি রাখি বন্ধন শুরু করেছেন। তাহলে এত বড় একটা সমাজ সংস্কৃতির ধারক এবং বাহক হচ্ছেন আপনারা, অথচ আপনারা নিজেরা সেটা ভুলে যাচ্ছেন, ভুলে গিয়ে ডাইনাচারিতে রূপান্তরিত হচ্ছেন। ডাইনাচারিতে কিরকম রূপান্তরিত হচ্ছেন ধীরে ধীরে যদি আমি বলি, তাহলে দেখবেন আমাদের সংস্কৃতিতে মা লক্ষ্মী বলে একটা শব্দ আছে, মা লক্ষ্মী বা ডিনিমাই। এই মা লক্ষ্মী বা ডিনিমাইটা কিন্তু সেই দুর্গার পাশে যে লক্ষ্মী দেবী থাকেন উনি নন, যে পিতা বাহিনী থাকেন উনি নন। আমার এই মা লক্ষ্মীটা কখনো বিটি হিসাবে থাকে আমার ঘরে, কখনো ঠাকুর বা লক্ষ্মী হিসাবে পূজা পায়। তার উদাহরণ যদি দিই, দেখুন আমরা যে বীজ পুণ্যা করি, বীজ পুণ্যা জানেন তো এইভাবে হয় না? বীজ পুণ্যা কি গো, কবে হয়? রোহনের দিনে। তাইলে আমার এই রোহনের দিনে বীজ পুণ্যটা যখন আমরা করি, কাঁচা জামা কাপড় পরে যে মাটা বা যে দিদিটা বা যে পিসিটা ওই কাজটার সাথে থাকে, সে কি করে একটা টোকাকে বেশ সুন্দর করে আলপনে বা রং দিয়ে তাকে সাজানো হয়, নতুন টোকা। সেই টোকাটাই করে আমরা বীজ ধান নিই, সেই ধানটা আমরা দিয়ে আসি জমিয়ে। এটাই তো আমাদের বীজ পুণ্যের সিস্টেম নাকি? তো এই রোহন দিনে আমার ওই যে বীজ পুণ্য মা লক্ষ্মীকে আমি দিয়ে আইলাম জমিতে, এটা কি হচ্ছে আমার বিটি হিসাবে ও অতদিন আস্তে আস্তে বড় হচ্ছে। এই বীজ পুণ্যের পরে আমরা কি দেখেছি না, আমরা সেটা আস্তে আস্তে যেমন আমার ঘরের মেয়েটা বড় হচ্ছে, তেমনি সেটা চারা হইল, চারা হয়ে আমরা ধান লাগাইলাম। ধান লাগানোর পরে আমরা কি করি আমার ঘরের বিটিকে যেমন বিহা দিলে আমরা তার সন্তান সম্ভাবনা আসলে তাকে আমরা সাধারণ খাওয়াইতে যাই নাকি? আমাদের কুর্মীদের তো সাধারণ খাওয়ানোর ব্যবস্থা আছে। তেমনি আমার ওই বিটিটা, সেই ধানটা যেদিন সন্তান সম্ভব হয় সেদিন আমরা তাকেও সাধারণ খাওয়াই। তো এই সাধারণটা কবে খাওয়াই আমরা? কি গো, আমরা সাধারণটা কবে খাওয়াইতে যাই ওই ধানটাকে? হ্যাঁ, অষ্টমীর দিনে। তাইলে অষ্টমীর দিনে আমরা সেই বিটিকে সাধারণ খাওয়াইতে যাই। সেদিন আমরা সেই গুড়ি গুলে আমরা সন্ধ্যা প্রদীপ নিয়ে যাই না খেতে। হ্যাঁ, তাইলে সেইখানে খেতে আমরা ছড়িয়ে দিই প্রতীকী হিসাবে এবং তাকে সাধারণ খাওয়ানো হয় ওইটাই। তো আমাদের দুর্ভাগ্য এই অষ্টমীর দিনে আমরা যে সাধারণ খাওয়ানোর জন্য আমরা মানে শুদ্ধাচারে ছিল, সেই অষ্টমীটা আর আমার সেই অষ্টমী মানে আমার যে লক্ষ্মীর জন্য বা দেবীর জন্য যে অষ্টমীটা করেছিলাম, সেই অষ্টমীটা আর ওই অষ্টমী নাই। এখন কিসে পরিণত হয়ে গেছে? এখন কি করি অষ্টমীর দিনে? কি গো, কি করি এখন অষ্টমীর দিনে? আমরা চিন্তা ভাবনা করি কোথায় দুর্গা ঠাকুর হচ্ছে, সেই প্যান্ডেলে যাইয়ে আমরা অষ্টমীর বার উপবাসে পরিণত করে নিয়েছি এবং সেই দুর্গা ঠাকুরের কাছে যাচ্ছি।
আমরা এই যে এই নেগাচারির থেকে কনভার্ট হয়ে ডাইনাচারিতে পরিণত হয়ে যাচ্ছি ধীরে ধীরে। কিন্তু আজ থেকে 15-20 বছর আগের কথা ভাবুন, যখন এই এলাকায় কোনো দুর্গা প্রতিমা হতো নাই, কোনো দুর্গা প্রতিমা হতো নাই, তখনও কিন্তু আমার মা কাকিরা অষ্টমী করেছে। সেইখানে সাধারণ খাওয়াই আমরা উপবাস ভাঙিয়েছি, সন্ধ্যাবেলায় লুচি ফুচি খাইয়ে আমরা ঘরেই কিন্তু ধূপ ধুনা দিয়ে আমাদের অষ্টমী শেষ করেছিলাম। কখনো আমরা দুর্গার থানে বা অন্য কোনো থানে যাইনি। এইটা ছিল আমাদের নেগাচারি সিস্টেমে। এরপর কি হয়, আমরা ধান কাটি, সারা পৌষ মাস ধরে আমরা ধান কাটিয়ে ঘর ঢুকাই এবং কি করি, উঘান মাসে আমরা ধানটা কাটি এবং ঠাকুর নিয়ে আসি। ঠাকুর নিয়ে আসা হয় তো আমাদের সবার, তো ওইটাকে আমরা বলি ডিনিমাই। যেদিন আমরা ওই ঠাকুরটা নিয়ে আসিলাম, ওই ঠাকুর যখন আমার ওই মানে কি বলবো খামারে থাকে, যতদিন খামারে থাকে ততদিনই আমরা কিন্তু ধূপ ধুনা ফেলে দিই তো, সবাই দেখাই তো। এরপর পৌষ মাসের প্রথম দিন থেকে আমরা কি করি, ওই দিদি মায়ের একটি করে ধান আমাদের মা কাকির এবং কুমারী বোনেরা একটি করে ধান নেয় এবং ধান নিয়ে সেই ধানটা 2-10 জনে মিলে আমাদের কুর্মী ঘরে প্রত্যেকের এই কলঙ্কা বা দীর্ঘে আছে নাকি, সেই দীর্ঘায় ওই 8-10 জন মেয়ের ধানটাকে দীর্ঘায় রেখে প্রত্যেক দিন একটা করে আমরা ফুল দিয়ে কি করি, গান করি সন্ধ্যাবেলায়, যেটাকে আমাদের টুসু গান বলে নাকি, হয় না? এখন অনেকে টুসু গানটা ভুলে যাচ্ছে, ভুলে গিয়ে ডিজে গান বাজায়, নাচ করে কোথাও পরব দেখতে চলে যাচ্ছে নাকি। তাই এইটা আমরা ওই যে 29-30 দিন ধরে আমরা রাখি এবং পৌষ মাসের শেষ দিনে সেটাকে আমরা বিসর্জন দিই। এইটা ছিল আমার মা লক্ষ্মী, এইটাই হচ্ছে আমার ডিনিমাই, যে লক্ষ্মীটার জন্য আমরা ওই খামার খোলাই আমরা ধূপ ধুনা দিই। তো আমাদের এখনকার এই সাদা চামড়ার কিছু বউ ঘরে ঢুকে গেছে, এরা আমাদের এই সংস্কৃতিগুলো ভুলে যাচ্ছে। ভুলে গিয়ে কি করছে, সকালবেলায় ছড়া দিচ্ছে, প্রত্যেক বই সকালবেলায় ছড়া দিচ্ছে। যে ছড়াটা এখন পাশে যদি হরি মন্দির থাকে সেই হরি মন্দিরে ছড়া দেয়, আর সন্ধ্যাবেলায় সেই হরি মন্দিরে ধূপ দেয়, বা পাশে যদি অন্য কোনো দেবদেবীর মন্দির থাকে সেখানে দেয়। কিন্তু আমার অনেক আগের বুড়িরা এখনো আমাদের বয়সের যাদের মানে মায়েদের বয়স প্রায় 60-এর ঊর্ধ্বে, সেই মারা কিন্তু এখনো পর্যন্ত ওই ভোরবেলায় যখন ছড়াটা দেয়, ছড়াটা কখন দেয়, সূর্য ওঠার আগেই তো নাকি গো, শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক ভোরবেলায় উঠে ছড়াটা দেয়। এই ছড়াটা কোথায় দেওয়া হয় না, আমাদের খামারে যতদিন ধান থেকে খামারে দিই, যে চৌকাটে মানে কুলি দিকে বাইরে যায় সেই চৌকাটে দিই, যে চৌকাটে বাড়ি দিকে বেয়ে যায় সেই বাড়ির দিকে দিই। আমরা কোথায় দিই না, আমার কোঠা ঘরের চৌকাটে দিই, আমার গুহাল, সেটা ছাগল গুহাল, মুরগি গুহাল, গরু গুহাল যেখানে থাক না কেন সেই গুহালের চৌকাটে আমরা ছড়াটা দিই তো নাকি। সেই ছড়াটা দেওয়ার সিস্টেম হচ্ছে আমাদের বাঁ দিক থেকে ঘুরাই এবং সেই ঘটিয়ে জল নিয়ে যায়, সেই ঘটির জলটাও কিন্তু আমরা দিই। এই জলটা দেওয়ার উদ্দেশ্য কি, যে সূর্যের যে কিরণটা যেমন হয়, বিচ্ছুরণটা যেমন হয়, সেই মতো করে আমরা দিই। কিন্তু বর্তমানে আমি বলছিলাম যে আমাদের কিছু বউ এখন টেভাই বড় হওয়ার চেষ্টা করছে আর ওই মন্দিরে চৌকাটে দিচ্ছে। কিন্তু এই মন্দিরের চৌকাঠে আমার আগেকার লোকেরা কেন দিত না সেটা বুঝতে হবে। ওরা আমাদের থেকে বড় বিজ্ঞানী ছিল, আর আমরা আজ পড়ালেখা শিখেও আমরা বিজ্ঞানী হইতে লাগলাম, আমরা কুসংস্কারে বিশ্বাস করতে শুরু করলাম। কিরকম কুসংস্কার মনে করিয়ে দেখুন না, আপনার পরিবারের যদি কারো শরীর অসুস্থ হয়, কোন লোকের যদি শরীর অসুস্থ হয়, এমনকি আপনার সন্তানের যদি শরীর অসুস্থ হয়, তো আপনি বর্তমানে যে জায়গায় ধূপ ধুনা দিয়েছেন সেইখানে যদি মাথাটা পুড়েও দেন, দে ঠাকুর দেবা দুপুয়া আমার বেটার শরীর খারাপ 500 টাকা দে হরি আমাকে 500 টাকা দে আমার বেটার শরীর খারাপ, কোন দুর্গা কোন কালী কোন হরি আপনাকে 500 টাকা দিবেন কি গো? মাথাটা পুড়ে মরিয়ে দিলেও
দিবেন নাই। কিন্তু আমার ওই বুড়া দিদি ঠাকুর দিদি যেখানে ছড়া দিয়েছিল সেইখানে যাই যে যদি বলি দেখ ঠাকুর আমাকে দে 500 টাকা আমার বেটার মালামাল আপনি শরীর খারাপ, ও কিন্তু দিবেন। কেন দিবেন? যে খাবারটাই আপনি ছড়া দিয়েছেন, যে খাবারটা আপনি সন্ধ্যাবেলায় ধূপ ঘুরাইছেন, সেই খাবারটা বলবেন ঠিক আছে তোর বেটার শরীর খারাপ, একটা বস্তা এনে এক বস্তা ধান নিয়ে যা, দিকে দিবি যে তোর বেটার 500 টাকা হবে। যে ছাগল গুহালটাই আপনি ধূপটা দিয়েছেন, ছড়াটা দিয়েছেন, সেই ছাগল গুহালটা বলবেন দেখ এই খাসিটা বিকে দে, তুই 6000 টাকা পাবি। যে মুরগি গুহালটাই আপনি ধূপ দিয়েছিলেন, সেই মুরগি গুহালে বলবেন যে মুরগি ছাড়াটাকে বিকে দিবি যে তুই 1200 টাকা পাবি। তাইলে এই দেখুন আমার ঠাকুরকে, যে ঠাকুরকে আমি বিশ্বাস করেছিলাম, ধূপ ধুনা দিয়েছিলাম, সেই ঠাকুর কিন্তু আমাদের টাকা দিলে কখন? আমার বিপদের সময়। কিন্তু আপনি যে হরি মন্দির, যে দুর্গা মন্দিরে আপনি ধূপ দিচ্ছেন, সেখান থেকে আপনি একটা টাকাও পাবেন নাই, কারণ ওইখানে যে টাকাটা পড়ে সেই টাকার একজনের ঠিকাদার নিয়ে রাখিছে যা আছে নাকি, সেছাড়া কিন্তু ওইখানে হাত দেওয়ার ক্ষমতা আপনার নাই। আর আপনি ওইখানে যে ঠাকুর, সেই ঠাকুরটা আপনার রাহ উড়িয়ালিও বুঝবেন নাই আর বাংলাও বুঝে নাই, সে একটাই ভাষা বুঝে, তাকে বলে সংস্কৃত নাকি। তো এই সংস্কৃতে যে মন্ত্রটা পাঠ করতে আসে, সেই লোক তো আপনাকে গাইল দিচ্ছে ঠাকুরের পূজা করছে, এটা আপনি বুঝেন? ও গাইল দিলে পূজা করলে আপনি কি বুঝেন? তাহলে বুঝতে পারছেন না, ওটা গাইল বটে না পূজা বটে। তো আমার এই যে ঠাকুরগুলো, আমার ঠাকুর আমার ভাষা বুঝে, তার কারণ ভাবনা ভাবুন, আমার যখন জন্ম, আমার আজ 44 বছর বয়স, আমার ঘরে কুরমাগড়ে, এই কুরমাগড় থেকে একদিকে রায়পুর হসপিটাল 20 কিলোমিটার, আর রানীগঞ্জ হসপিটাল হচ্ছে 8 কিলোমিটার বা 7 কিলোমিটার। এই রানীগঞ্জ থেকে কুরমাগড়ের রাস্তাটা যা ছিল, এত বড় বড় বোল্ডার, কোন অ্যাম্বুলেন্স তখন যাচ্ছে না। তো ভাবনাটা দেখুন, আমার যখন জন্ম, সেই জন্ম সময় একদিকে আমার মা প্রসব যন্ত্রণায় ছটফট করছে, প্রসব যন্ত্রণায় ছটফট করছে, তখন ফোন করে 102-কে ডাকিলেও কিন্তু গাড়ি আসতো নাই, আর দুলিয়ে করে নিয়ে যাওয়াও জটিল ব্যবস্থা ছিল। তাইলে কি করত? আমার ঠাকুর দিদির বয়সের যারা ছিল, ঠাকুর দিদির ভরসা ছিল যে আমার ঠাকুরকে আমি মানসিক করিব। আমার কি বলে মানসিক করিব? না দেখ মা, হরি মন্দিরে যদি করি, দেখ মা হরি, বুঝছো তো, দেখ বাবা হরি, কোনদিন তো বলতে যায়নি। দুর্গা মন্দিরেও আমার বুড়া দিদি বলে নাই দেখ মা দুর্গা, যদি আমার বৌমা সুস্থ থাকে, আমার লাতি যদি সুস্থ ভাবে জন্মে, তাহলে একটা কি বলে ওই পাশে পাশে যে ঠাকুর গুলো থাকে তার মূর্তি করে দিব বলেছিল আমার ঠাকুর দিদি। আমার ঠাকুর দিদি হরি মন্দিরে যাইও মানসিক করে নাই, দেখ হরি আমার বৌমা যদি সুস্থ থাকে, আমার লাতিটা যদি সুস্থ ভাবে হয়, তাহলে একটা হরির টিপ দিব বলে নাই তো। আমার ঠাকুর দিদি সেদিন কাকে বিশ্বাস করেছিল? কোন ঠাকুরকে বিশ্বাস করেছিল? কারণ জানতো যে ওই দুর্গার থানে গেলে ওই দুর্গা আমার কথা বুঝবে না, ওকে সংস্কৃতি বুঝাইতে হয়, ও বাংলা বুঝে নাই, আর হরিও বাংলা বুঝে নাই। তাইলে আমার ঠাকুর যে বাংলায় বুঝে, যে রাহ ভাষায় বুঝে, যে রাহ কুড়িমালিও বুঝে, সেটার একমাত্র ঠাকুর হচ্ছে গোরাম ঠাকুর। কেন একমাত্র গোরাম ঠাকুর বলছি? এই গোরাম ঠাকুরটা প্রতিষ্ঠা যেদিন হয়, একটা গায়ে গাঁটা প্রতিষ্ঠা হওয়ার আগে কিন্তু গোরাম থানটা প্রতিষ্ঠা হয়। কেন প্রতিষ্ঠা হয়? ভাবনাটা ভাবুন, প্রত্যেকটা গ্রামের যে গোরাম থান আছে, এই গোরাম থানটা কিন্তু গায়ের পূর্ব দিকে আছে, প্রত্যেকটা গ্রামে। দেখুন এখন গায়ে যেগুলির ছত্রভঙ্গ হচ্ছে, কারো পশ্চিমেও হয়ে যেতে পারে। প্রত্যেকটা গ্রামের যে গোরাম থান আছে, এই গোরাম থানটা হচ্ছে সব গায়ের। কেন পশ্চিম কি করতো? ওই 4টে আতপ চালের মধ্যে যে আতপ চালটা পিঁপড়ে লাগতো নাই, অর্থাৎ শুকনোই থাকতো, সেই আতপ চালের পশ্চিম দিকে মানে ঘর করতো। যে আতপ চালটা শুকনোই থাকতো, কেন শুকনোই থাকতো?
না ওরা দেখেছে শুকনো থাকার কারণ হচ্ছে যে ওই জায়গাটার নিচে অনেক নিচে জল আছে, তাই না? সবচেয়ে উঁচু জায়গা ওই এলাকার ওইটাই, আর ওইটার থেকে যত পশ্চিম দিকে যাবে তত উঁচু হবে। কেন হবে? কেন হবে না? আমাদের ছোটনাগপুরটা দেখুন, ছোটনাগপুর, এই ছোটনাগপুর মালভূমির নদীগুলো কোন দিকে বহে? কোন দিক থেকে কোন দিকে বহে গো ছোটনাগপুরের নদীগুলো? হ্যাঁ, একটা জোর একটা নদী যত যা আছে দেখুন কোন দিকে বহে? সবগুলোই পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বহে। দেখুন আমাদের বংশাবতী নদী কোন দিকে বইছে? পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বইছে না? যত জোর খাল আছে সবাই কিন্তু বহে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে। তার কারণ হচ্ছে পশ্চিম দিকটা উঁচু, পূর্ব দিকটা নিচু। তো আমি যে আতপ চালটা রাখিলাম, যে শুকনো চালটা শুকনোই থাকিল, সেটা উঁচু জায়গা, ওর থেকে পশ্চিম দিকে ঘর করতো, কারণ পশ্চিম দিকটা উঁচু বলে। বুঝতে পারলেন বিষয়টা? তাহলে আমাদের কুর্মীরা যত যা কুর্মী গাঁ আছে দেখবেন, সব গায়ে কুর্মীরা বাস করেছে ডাঙায়। আর যদি ওই গায়ে অন্য বাঙালি জাত থাকে, বানিয়া চুড়ি, এটাকে আমরা বাঙালি বলে, হ্যাঁ, কুর্মীরা কিন্তু বাঙালি বলে কি? কেউ বলে? বলে না দেখবেন। তাহলে সেই বাঙালি জাতিগুলো দেখবেন বাম ধারা বাস করে, ওরা নিচে বাস করে। আর যত যে কুর্মী পাড়া দেখবেন, সেই পাড়াগুলো কিন্তু সব থেকে ডাঙ্গা দিকে বাস করে। তো এই হচ্ছে ইতিহাস আমাদের গোরাম থানে। এই গোরাম ঠাকুরকে ভরসা করে আমার ঠাকুর দিদি কিন্তু মানসিক করেছিল, দেখো গোরাম বুড়ি, যদি আমার লাতি বা লাতিরাটা সুস্থ ভাবে ধরবে, আমার বৌমার যদি কোনো প্রকার শারীরিক ক্ষতি না হয়, তাইলে আমি তোকে এক মুখ দিব। এইটা আমাদের প্রথম মানসিক করা সিস্টেম, ভগবানের উপরে বিশ্বাস করা সিস্টেম। এই ভগবানটা, আমাদের ভগবানটা হচ্ছে প্রকৃতি, গাছ, পাথর, পাহাড়, নদী, এইগুলো হচ্ছে আমাদের ভগবান। এই ভগবান আমরা কখনো মূর্তি পূজায় বিশ্বাস করতাম না। মূর্তিটা তো আসেছে 1600 খ্রিস্টাব্দের পরে। তাহলে এই প্রকৃতির উপরে বিশ্বাস করে আমরা যারা বাস করি, আমরা যে ধর্ম পালন করি, এলিমিস্ট বা টোটেমিক, এই টোটেমিক ধর্মটাই হচ্ছে আমাদের প্রকৃতির ধর্ম। এই ধর্মের আমরা হচ্ছি মানুষ। আজকাল আমরা একটুকু হাসা চামলার হয়ে যাচ্ছি, টেঢাই আমরা লোকের সাথে মেশতে যাচ্ছি, এবং মেশার ফলে আমাদের সমাজ আজ ধ্বংসের পথে চলে যাচ্ছে। প্রথম ধ্বংস কে করেছে জানেন? আমাদের সমাজকে। আজ ঘরে ঘরে কুর্মীর মদ খাচ্ছে তোমায়, তো এই মদ খাওয়ার হাতে খড়ি ঠাকুরের নাম হচ্ছে সরস্বতী ঠাকুর। এই মদ খাওয়া ঠাকুরের যে হাতে খড়ি করেছে, সেই হাতে খড়ি দিয়েছে একমাত্র সরস্বতী ঠাকুর। কি দেখো, প্রথমে সরস্বতী ঠাকুর যখন আসেছিল, আজ থেকে 20-25 বছর আগেকার কথা ভাবুন, যখন পাড়ার প্রত্যেকটা ছা কি করত, ঘরের মা বোনদের কাপড় চুপড় নিয়ে নিয়ে প্যান্ডেল করত। সেই প্যান্ডেলে সরস্বতী প্রথম ঢুকলো, এবং ঢুকে কি করলো, গায়ে গায়ে রাস্তায় রাস্তায় আমরা চাঁদা শুরু করলো, এবং পূজার খরচ যদি 500 টাকা হয়, ভাসানের খরচ হয় 5000 টাকা, হয় না? তো এই সরস্বতী ঠাকুর কেন বলছি মদের হাতে খড়ি করাইছিল? ওই প্যান্ডেল করার সময় যারা প্রথম 11-12 পড়ে, 11-12 পড়ে, আপনারা আজও খবর নিবেন, বেটা ছানা বলে খবর নেন না, বিটি ছানা হলে ঠিকই খবর নিতেন। কিরকম? ওই প্যান্ডেল করতে করতে কতগুলো ছা ঘর যায় না, 3 দিন 4 দিন আগের থেকে প্যান্ডেল করতো, কতগুলো ছা ঘর যায় না। কেন ঘর যায় না? আপনারা ভাবছেন ঘরের মা বাবারা কি ভাবে, না আমার ছাতা প্যান্ডেল করছে, তো ওই প্যান্ডেল করছে বলে রাতে ওইখানে রয়ে গেছে, কিন্তু সেই কারণে রয়ে যায় নাই। ওই প্যান্ডেল করতে আসে ওই ছাতা সেই রাতে প্রথম মদ খাইয়েছে, প্রথম মদ খাইয়েছে, প্রত্যেকটা ছায়ের কথাই বলছি, প্রথম মদ খাইয়েছে। সেই ছাতা ভাবছে মা যদি আমি যদি ঘর যাই, তাইলে মা তো গন্ধ পাবেন, এই গন্ধ পাওয়ার ভয়েও প্যান্ডেলে আছে। আর আপনি ভাবছেন আমার ছাতা বোধহয় প্যান্ডেল করছে, তার জন্য ঘর আসতে পারে না। তাহলে এই যে মদের হাতে খড়িটা হইল, আর 500 টাকার ঠাকুর ডিজে ছাড়া ভাসান হবার নাই। আর ওই ডিজের দিনে এত মদ খায় যে ঘর তো কেউ যেতেই পারে না, আর মানে ঝাঁপানোর নেশাটা বেশি হয়ে যায়,
ঘর কেউ যাইতে পারে না, তার জন্য দেখবেন এখন প্যান্ডেলে খেচারি হয়ে গেছে। আর আপনি ভাবছেন যে খেচারি খাইয়া হয়তো ছাদ আইলে গেছে, ঘুমাই গেছে, তা নয়। এইখানে বমি করছে কতগুলো ছাদ, কেউ ধোঁয়া দিচ্ছে বমি, ওদের সেটিং আছে, কারণ সবাই তো মদটা খাইছে। তো এই যে আমার এই দেবদেবী কিন্তু মদ খাওয়া শিখাচ্ছে। এই যে মূর্তি প্রতিমা, এই প্রতিমাকে আমাদের পূর্বালিয়ে মেড বলে। মেড গুলা মানে আমাদের আরো মেড কাকে বলে, যাদের শিখ নেই তাদেরকে মেড বলে, মানে যাদের শিখ নেই সে ঢুকতে পারবেন না। আর এই প্রতিমা গুলার কোনো ভূমিকা নাই, এরা কখনো ফুল পড়ে নাই। দেখবেন যখন কোনো ঠাকুর পূজা করে যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় যখন ফুল পড়ছেই নেই, তখন দেখবেন সেই দুব্ব ঘাস আর ওইখানে আতপ চাল কিছু থাকে, আর ওইটা ঘটিয়ে ডুবাই ওই বেলপাতটা আর ঝিটতে থাকে। ঘটিয়ে ডুবানোর ফলে ভিজলে ওই আতপ চালটা পড়িলে ওই পাতটায় লটকিল, আর এরকম মানে কি বলে শান্তি জল নামে ওইটা ছিটকাচ্ছে। তাই এই আতপ চালটা ওইটা ফুলটাকে যে আঘাত দিচ্ছে, ফুলটা পড়ছে। অ্যাকচুয়ালি ওর মন্ত্রের কোনো ক্ষমতা নাই। ওই মন্ত্র নিয়ে ওই লোকটা ওই মেয়েদের প্রাণ প্রতিষ্ঠার গল্প বলে, চক্ষুদানের গল্প বলে। কিন্তু চক্ষুদান যদি উহার করার ক্ষমতা থাকে, তাইলে ওই পুরোহিতটা উহার বাপের যেদিন চোখ কানা হয়ে গেল, সেদিন রামচন্দ্র পুরো চুলাইতে কি জন্য নিয়ে যায়? ও তো মন্ত্র বলে চক্ষুদান করতে পারত। তাইলে ও জানে আমার মন্ত্রের কোনো ক্ষমতা নাই, আমি এটা লোককে টুপি পরাই খাই। আর এই টুপি পরানোর জন্য একটা সূত্র আছে, দেখবেন ঘন্টি বাজায়। এই ঘন্টি বাজায় নিজের চারটা আঙুল নিজের দিকে, আর বুড়ো আঙুলটা থাকে কোন দিকে? আপনার দিকে। মানে এই যে ঘন্টি বাজাচ্ছে, যা কিছু আছে আমার, তোর বুড়ো আঙুলটা, যা কিছু আছে আমার, এই যে চারটা আঙুল নিজের দিকে, আর তোর গুলাই বুড়ো আঙুলটা। তাইলে আমার আপনার শুধু ভাগে পড়ে চ্যান ধপ চ্যান কি বলতাম ছোট সময়, আমার ধপ ধপ চ্যান করে সে যে বুড়ো আঙুল দিয়ে দিত, বুড়ো আঙুল ধরানো হইতো। তাইলে এই যতগুলো পুরোহিত ওই মন্ত্রটা পাঠ করে, একটাও কিন্তু আপনার মঙ্গলের জন্য করে নাই। পুরোহিত কথাটার মানে কি? যে পুরোটাই হিত করিবে তাকে বলে পুরোহিত, তাই না? কিন্তু পুরোহিত কি পুরোটাই হিত করে? আপনাদের এখানে ডিলার আছে, ডিলার? হ্যাঁ, এই এখন তো দুয়ারে রেশন চলছে, কিন্তু এই দুয়ারে রেশনের আগে ডিলারের বউটা ওই সকালবেলায় সন্ধ্যাবেলায় ধূপ ধুনা দিবে। যত যে ঠাকুর দেবতা আছে তারাকে কি বলে ধূপ দিত? এই দুয়ারে রেশনের আগে কি বলে ধূপ দিত? দেখ ঠাকুর, আমাদের দোকানে যেমন কোনো খদ্দের না আছে, এটাই বলতো ডিলারের বউ। কি বলতো? দেখ ঠাকুর, আমার দোকানে যেমন কোনো খদ্দের না আছে। কেন বলতো? ডিলারদের লাভ কিসে? খদ্দের না এলে লাভ। কেন? ওই চালটা যেটা আমার 2 টাকা কেজি চাল, সেটা 30 টাকা করে ব্ল্যাকে বিকিবে নাকি? তাইলে উয়ার হচ্ছে ব্ল্যাকে বিকিলে লাভ হবে না। তাইলে যার ভুসি দোকান আছে, যার পান হুন্ডি আছে, তার বউ যখন ধূপ দিবে কি বলবে? দেখ ঠাকুর, আমাদের যেমন তোমরা খদ্দের আছে, খদ্দের আইলে না উয়ার লাভ হবে না। তাহলে বাবুর বুড়িকে যখন ধূপ দিবেন তখন কি বলবে? দেখ ঠাকুর, আমার যজমানের ঘরে যেমন কোন মোরা খবর পায়। কেন মোরা খবর পাইলে স্বাস্থ্য করলে কতদিনের খাবার হয় আমার ঘরে? 6 পুরি আতপ চাল, 6 পুরি সিদ্ধ চাল, 6 পুরি চিড়িয়া লাগবে। তাইলে এইগুলোই ওর কদিন চলবে? 6 মাস। তাহলে ও তো ঠাকুরকে সেটাই বলবে, দেখ ঠাকুর যাতে আমি খবর পাই, সেটাই বলবেন। তাইলে যখন মানে ধাই বুড়ি ঘরে ধূপ দিবেন তখন কি বলবে? ধাই বুড়ি ওর ঠাকুরকে যখন ধূপ দিবে তখন কি বলবেন? ওর কিসে লাভ হবে? ধাই বুড়ি লাইট কাটি যাবে। হ্যাঁ, লাইট কাটিলে ওর লাভ হবে। তাইলে ও কি বলবে? দেখ ঠাকুর, আমার যজমান ঘরে যেমন কারো বেটাপতি হয়, নাতি নাতিনে হয়, বলবেন না? বলবেন না? নাতির প্রতি হওয়ার গল্পটা কে বলবে? ভাই বলি, কারণ ওর লাইট কাটিলে লাভ বলেন। তাইলে আমার মঙ্গল কে চাইল? ভাই বলি না বামন? ভাই বলি লাপিত বলি কি বলবে? যেমন চুল দাহি তোমার হয়, বলবেন কাটিলে লাভ।
তাহলে আমার কে মঙ্গল চাইছে? একটা চোরও আপনার মঙ্গল চাই, জানেন? ও যখন ধূপ নিয়ে বাইরে আয়, চোর তো চুরি করতে, যখন ধূপ নিয়ে বাইরে আয়, দেখ ঠাকুর আমি যেমন যার ঘরে ঢুকবো তার কাছে যেমন তোমার সোনা দানা থাকে, এটাই বলবেন। তাহলে চোর তো পর্যন্ত আপনার মঙ্গল চাইছে। কামার মুড়ি কি বলে ধূপ দেয়? ও আর কিসে বেশি রোজগার? সে লোহা খালুটা আগে দিলে রোজগার বেশি হয়, দা পাতায় দিলে রোজগার হয় না। তাইলে দেখ ঠাকুর যেমন আমার যজমান ঘরে বউ আছে, লোহা খালু দিলে ওর বেশি রোজগার, আর কুড়মি ঘরে বেশি ধান হইলেও ওর রোজগার, তার বিজ্ঞান হবে। তাহলে ও কি বলবে? ধান মরি যাক কুড়মির, ধান মরি যাক কুড়মির, এরকম বলে ধূপ দিবে? তাহলে ও ধূপ দিবে কুড়মির ঘরে যেমন তবে ধান হয়, তবে না তা বিজ্ঞান। তাইলে দেখুন, যারা আমার মঙ্গল চায়, যারা আমার মঙ্গল চায় তারা আমার পুরোহিত বলে, কিন্তু যে আমার অমঙ্গল চায় আমরা তাকে পুরোহিত বলছি, এবং ঘরে আনিয়ে তাদের পা ধুয়ে আমরা জল খাচ্ছি। আমার জল খাওয়া উচিত ছিল কার? যে আমার মঙ্গল চাইছে, যারাকে আমরা বলছি হিত বিধান গোষ্ঠী। হিত বিধান গোষ্ঠী কেন? ওরা আমার ভিত চায়, ওরা আমার মঙ্গল চায়। কামাররা চায়, কুমাররা চায়, ওর হাড়ি বিকাবের ধান সিজাবে দেনে হাড়ি বেশি নেই, এখনকার দিনে যদি নেই বলে না। তাইলে কামার, কুম্ভার, তাঁতি ওরা কি চাইবে? তাঁতিরে কি চাইবে? কাপড় চুপড় আমার যদি কুর্মীরা বেশি নেই, তার জন্য ওদের ধান ঘুর বেশি হোক, বেশি উন্নতি হোক, এটা চাইবেন না। তাহলে এই লোকগুলা হচ্ছে চিরদিন চিরদিন মালহীনে কি চাইবে? কুড়মি ঘরে যেমন তবে গরু ছাগল থাকে, মালিক গুলো আমার ওই জন্যই দরকার না, গরু গোয়ালে চুমাতেই দরকার না। হ্যাঁ, এরা ভাবতে হবে, এরা হচ্ছে আমার পুরোহিত। আর একটা গোষ্ঠী আছে যাদের সাথে আমার আত্মীয়তার কোনো সম্পর্ক নেই। ওদের কুড়মি এমন একটা স্বার্থপর জাত, স্বার্থপর জাত কেন বলছি না, কুড়মিরা কুড়মিদের সাথে বিহা ঘর করে, এরা অন্য জাতের সঙ্গে করে। তাহলে এদেরকে আর অন্য জাতিকে কুটুম বানাইতে হবে। কুটুম কি করি? কি করে? যেটাকে আমরা হরমিজান বলছি। কুড়মিদের সাঁওতাল ঘরে ফুল ঘর আছে, সর্দার ঘরে ফুল ঘর আছে, ওদের সঙ্গে তো বিহা ঘর করে আমাদের আত্মীয়তা নাই। তাহলে ফুল ঘর করে আত্মীয়তা বাড়ানো হয়। ফুলমা, ফুলমা, ফুল মামা, ফুল মামি, এরকম করে যত যা কুটুম, ওই দিকের গুলাও কিন্তু কুটুম হয়ে যায়। আমাদের দিকের অতটা চাই নেই, কিন্তু পুরুলিয়া দিকে এখনো প্রত্যেকটা ফুল ঘরে ঘাটে উঠা উঠি করতে হবে, ঘাটে উঠে তো আমরা। তাইলে এই যে এইভাবে আমাদের যে সম্পর্কের বন্ধন, এই বন্ধনটাকে আমরা বলছি হরবিতান সম্পর্ক। আর এই যারা এই কামার, কুমার, তাঁতি, লাপিত, ধাই, এরা হচ্ছে আমাদের সব দিনের আমার ছাটা ভালো খাবে, বান্না করবে, আমার ছাটা পোষ করবে, ভালো খাবে। তো আমার ওই যাতে কামার মুড়ির ছাটাও ভালো খেতে পায়, তার জন্য আমরা পরবি দিই না। এদিকে ভলিয়া লাপিত না সালুল লাপিত, কিরকম লাপিত আপনাদের কিরকম কাটে? ভলিয়া লাপিত ডেলি কাটিয়ে দিয়ে যায়, আর মাসে পয়সা লেগে বা ধান টানলে এরকম সালুল কাটা কিরকম হয় এদিকে? হ্যাঁ, ভুলিয়া লাপিত। তাইলে দেখুন ওই ওই গোষ্ঠীর লোকেরা আমার ছাটা পিঠাপুটি খাবে, আর ওর ছাটা খাবে না। তার জন্য আমরা দেখুন বাংলা পরবের আগে ওরাকে কিন্তু পরবি দিই। প্রত্যেকটা বুড়ি আসে না ওই সময় বাংলা পরবের আগে, পৌষ পরবের আগে আসে না, আসে তো ওরা। তাহলে লিতে, তাহলে আমার ছাটা ভালো খাবে, ওর ছাটাকেও ভালো খাওয়া। কুর্মিয়ে এমন একটা যায়, এরা সবাইকে নিয়ে চলতে যাবে, সবাইকে নিয়ে চলতে যাবে, এমনকি বামুনকে নিয়েও চলতে যাবে। আমরা এই এলাকায় তো বামুন ছিল, সব বামুনকে আমরা দান করেছি, জমি জায়গা দান করেছি। আমাদের গায়ে কামার হিট আছে, মানে কামারটাকে বসানোর জন্য ওই হিটটা তো দিয়েছে। লাপিত বাড়ি আছে, মানে লাপিতরাকে এখানে রাখার জন্য লাপিতরাকে দিয়েছে। তাই এই যে কুর্মি এত বড় একটা উদার জাত, উদার জাত, এই জাতকে আজ ধ্বংস যদি হয়ে যায়, পুরো সমাজের সিস্টেমটা ধ্বংস হয়ে যাবে, পুরো সমাজের সিস্টেমটা ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংস করার জন্য একটা সরকারি চক্রান্ত হয়েছে।
অনেক বড় সরকারি চক্রান্ত আপনারা বুঝতে পারবেন না, যেটা মনোবাদ। এই মনোবাদ একদিনে কিন্তু ওরা চেষ্টা করে না, ওরা বছরের পর বছর একটা প্রচেষ্টা চালাইছে। যেমন একটা পরিবারকে যদি ধ্বংস করতে হয়, আটপুরা করতে হয়, তাহলে সেই পরিবারের রাতিটাকে আগে মরাতে হয়। বুড়া বুড়ি তো আপনি মরবেন, পরিবারটা শেষ হয়ে যাবে, তার জমি জায়গাগুলো লুটপাট হবে। ডালহৌসি সেই পদ্ধতি অবলম্বন করেছিল যে যারা অপুত্র রাজা ছিল সেই রাজাদের জমিগুলো অধিগ্রহণ করেছিল। তো তেমনি আমাদের এই মনোবাদী চক্রান্ত চলছে দীর্ঘদিন ধরে, যে কুর্মী জাতিকে যদি এই জঙ্গলমহলকে ধ্বংস করতে হয়, তাহলে এর ভাষাটাকে ধ্বংস করতে হবে। ওরা চিন্তা করেছে বহুদিন আগে। তার জন্য কি হয়েছে, আজ আমরা কুড়িগালি ভাষায় পঠন পাঠন করতে পারছি না। যার জন্য বনি পাখিকে শালিক পাখি, আপনি জানেন বনি পাখিকে শালিক বলে, বুলবুলা পাখি বলে যেগুলো আমরা ধরিয়ে খাইয়েছি, সেগুলোর নাম যদি নীলকণ্ঠ হয়, তো আমরা শিখবো কি করে? আমরা আমাদের ছাগলের বনি দেয়নি জেনে বড় হয়েছে। কি গো, ওই যে এখন বনি বনি পাখি তো জানেন, সেটা বইয়ে কি লেখা আছে? শালিক পাখি। তো আমার ছাতা বাংলা মিডিয়ামে পড়তে যাইয়ে, যেমন ইংরেজি পড়তে যাইয়ে ডগ মানে কুকুর, ডগ মানে কুকুর মুখস্থ করতে হয়েছে, তেমনি আমার ছাতাকে আজকে শালিক মানে বনি, শালিক মানে বনি মুখস্থ করতে হয়েছে। আমার ছাতা ভাষাটা ওই কলিকাতার যে স্কুলের মাস্টার গুলো আছে তারা বুঝতে পারে নাই। তার জন্য দেখবেন এখনকার দিনে আর কোনো মাস্টার কোন গার্জেনের সাথে সম্পর্ক নাই। কোন গায়ের একটা হাই স্কুলের মাস্টার সেই গায়ের মানে একটা ছায়ের বাপ্পও চিনে নাই। দেখেন, জিজ্ঞাসা করবেন কেন দেখি যে আপনি ওনার বাবাকে চিনেন? ওর বাবাকে চিনেন? জানেন। আগেকার মাস্টাররা পাড়ায় পাড়ায় ঘুরত, ঘুরে জিজ্ঞাসা করত কেমন পড়ছে বাবু আপনার ছেলেটা? আর বলবেন না মাস্টার মশাই ছাটা এদিকেই বলে, হ্যাঁ পড়ে নেয়। তো এখন যে মাস্টাররা ওই এদিকে বলা কথাটার মানে বুঝবেন? কলিকাতার যে মাস্টার গুলো আসছে বুঝবেন একদম এদিকে বলা কথাটার মানে বুঝবেন। তার জন্য ওরা গায়ের লোককে ঘৃণা করে গো। ওরা 80 যায় মাইনা পায়, বাঁকুড়ায় থাকে, ওরা বাঁকুড়ায় থাকে। আপনার পড়ালেখা হচ্ছে না হচ্ছে কিছু যায় আসে নাই। এই সিস্টেমটাকে বদলাইতে হবে, এই সিস্টেমটাকে বদলাইতে হবে। একজন বিএলআরও, এই বিএলআরটা কি করে জানবেন আপনার দোহাল টায়ার টিকর জমির মানে জানে নাই? একজন এডি অফিসারও জানে নাই ধান গাছের পাতা হয় না লোড়া হয়, এডি অফিসাররা জানে নাই। আজ বালির দাম যেটা বিএলআরদের নির্ধারণ করার কথা, সেখানে কি করছে বালির দামটা আজ 4000 4500 হচ্ছে, আপনার ছাঁচের চলে যাচ্ছে, বালি হচ্ছে 5000 তো হচ্ছে। কেন কি করে হচ্ছে? কে নির্ধারণ করছে? টাকাটা কোথায় যাচ্ছে? বালি তৈরি করার জন্য কোনো কারখানায় উৎপাদন হয় নাকি বালিটা? যে ওর উৎপাদন ব্যয় আছে, তাহলে এখান থেকে নদীর থেকে বালিটা বইতে ট্রাক্টরে 700 টাকা ভাড়া হোক, 300 টাকা লেবার যারা ভরে দিচ্ছে হোক, 1000 টাকা হলো। আর আমার এই রাস্তাটা খারাপ হয়ে যাচ্ছে, বালি গাড়িতে যাতায়াতের জন্য আরো 500 টাকা জমা রাখুন। আর ওই সরকারি কর্মচারীগুলো যারা দেখাশোনা করছে তারা আরো 500 টাকা নেন, তাও আমার 2000 টাকা হয়, 4000 5000 হচ্ছে কেন? তার কারণ হচ্ছে এই এলাকার সম্পদ গুলোকে লুটে নিয়ে যাচ্ছে। আর কলিকাতা থেকে বিডিও আসছে, কলিকাতা থেকে বিএলআরও আসছে। এইগুলোকে রোধ করতে হবে, এইগুলোকে রোধ করতে হবে। রোধ করতে গেলে কি করতে হবে? এই এলাকাকে 5th শিডিউলের আন্ডার আনতে হবে। গোরখাল্যান্ডকে যদি গোরখা অ্যাডমিনিস্ট্রেশন দিতে পারে, তো আমাদের এই এলাকাকে দিতে হবে। এই এলাকাকে দিতে গেলে কুর্মীকে আগে এসটি করতে হবে। এসটি না হলে যে ক্রাইটেরিয়াতে আমাদের 6 শিডিউল হয় সেটার মধ্যে পরিবেশ নেই এলাকাটা। তার জন্য আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি যে কুর্মীকে এসটি করতে হবে। এই এসটি করার প্রক্রিয়াটা আর কখনো রাজ্য সরকার বলছে কেন্দ্রীয় সরকারের দোষ, কখনো কেন্দ্রীয় সরকার বলছে রাজ্য সরকারের দোষ। ওদের ওই টুইঠেল মুইঠেল করে আজ আমাদের 17 সাল থেকে 24 সাল হয়ে গেল, আমরা এখনো পর্যন্ত কিন্তু এই টুইঠেল মুইঠেলটা গেল নাই। তো আমরা গায়ের সাদা সিধা লোক অত সব বুঝি নাই বাবু। তোরা এত পড়ালেখা করে ওইখানে সচিব হয়েছু,
কিভাবে চিঠি লিখতে হয় তোরা যদি না জানিস আমরা কি করে জানবো? বলছে না আমাদের সরকারের সদিচ্ছা আছে কর্মী এসটি হোক। আমরা বলছি আপনার যদি সদিচ্ছা আছে তো ওরা যে কাগজগুলো খুঁজছে সে কাগজগুলো পাঠাতে আপনার ধমকটা কোথায় লাগছে বলুন? কোথায় লাগছে বলুন? যখন আমরা এগুলো জানতে চাইছি তখন কেউ বলছে কাপড় খুঁজে নেব, কেউ বলছে কর্মীরা জীবনে ভোট দেয়, তার জন্য আমরা পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে অনেক আমরা নির্দল প্রার্থীকে জিতাইছিল। আজ আমাদের সেই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে যখন কোন রাজনৈতিক দল এই এলাকার উন্নয়নের জন্য ভাবছে নাই, সবাই এলাকাকে যেমন লুটে খাওয়ার জন্য এসেছে। এই আধার কার্ড ভোটার কার্ড সংশোধন করতে করতে আমাদের গ্রামের মানুষগুলোর জীবন জীবিকা শেষ হয়ে যাচ্ছে। মাসে একটা একটা পরিবারে 100 টাকা করে 100 টাকার উপরে ওই সংশোধন করতে জেরক্স করতে করতে জীবনগুলো শেষ হয়ে যাচ্ছে। আমরা শুধু জেরক্স করতে জন্মেছি আর ওরা লুটে পুটে সব কলিকাতায় নিয়ে যাচ্ছে। এইগুলাকে রুখতে হলে আমাদের এই জঙ্গলমহলের সমস্ত মানুষকে এক হইতে হবে, এক হইতে হবে। এবং এই যে বাঁকুড়া এই যে কলিকাতার লোক আসে করে আমাদেরকে ভোট বুঝায় ভোট নিয়ে চলে যাচ্ছে, আর এরা এখনো পর্যন্ত জানে নাই, একটা নেতা একটা আমলাও বলছে নাই যে মুকুটমণিপুরের জল ছাড়া হচ্ছে নাই, যার জন্য যেমন ধান ফুটতে ফুটতে মরে যাচ্ছে। কোন নেতার হেলদোল আছে বলুন দেখি? আর ভাবুন একটা চাষির ধান ফুটছে সব শুকনো হয়ে যাচ্ছে মরে যাচ্ছে, তাহলে মুকুটমণিপুরটা আমরা কি জন্য তৈরি করেছিল? বলতো ডিস্কো নাচ করতে আসার জন্য নাকি? এখানে আছে সব ডিস্কো নাচতে যাবে, কলকাতার থেকে সব বড় বড় শিল্পীরা আসবে, এটাকে একটা বিনোদনের জায়গাতে পরিণত করেছে। যে মুকুটমণিপুরটা এককালীন এই চাষিকে দেখাই যে এতগুলো এলাকার লোকের চাষের জল দিব আমরা, কিন্তু সেই চাষের জল নাই। আজ ফসলা মরছে, ধান মরছে, তো এরাকে ভোটটা দিলে আপনি সারা জীবন মরতেই থাকবেন। যদি কোনোদিন কোন রাজনৈতিক দলের প্রচারে কোন নেতা আসে, কোন আধিকারিক আসে, তাদেরকে আপনি প্রশ্ন করবেন যে কই আমাদের জল দেবেন, চলুন ধানটা দেখে আসবেন, চলুন। সভাপতি নাকি আমাদের দুর্গাদের সভাপতি, তৃণমূলের সভাপতি, ও মিছিল লাগায় ধান দিয়া করছে পাওয়াচ্ছে, তো সেই তৃণমূলের সভাপতির গরিবের ক্ষমতা নাই যে মুকুটমণিপুরের ডেমের জলটা খাইছে না কেন, কেন নদী কোথাও অপচয় করেছে, কার শব্দ অপচয় করছে, সেগুলো আমাদেরকে কৈফিয়ত দিতে হবে প্রত্যেকটা পাড়ায় পাড়ায়। এই জন্য মা কাকিদেরকে জাগতে হবে, প্রত্যেকটা মা কাকিদের জাগতে হবে। যে দেয়াল লিখন করতে আসবেন তাকে বলুন যে জলটা কবে ছাড়িবে, নাইলে তোকে দেয়াল লিখন করতে দেবো নাই। যে নেতাটা ভোট প্রচারে আসবে তাকে বলবেন যে তোমার নেতাকে বলো কবে আমার এই মুকুটমণিপুরের জল ছাড়বে, ধানটা কবে বাঁচবে, খসড়াটা কবে বাঁচবে, নচেত আমরা ভোট দিব না, তাকে বলতে হবে। প্রত্যেকটা মা কাকি আপনারা ঘরে থাকেন, ওরা ফাঁকা সময়ে প্রচার করে চলে যাচ্ছে, এইগুলোর জবাব কিন্তু আপনাকে নিতে হবে। কারণ আপনার কোন এমএলএ, আপনার কোন এমপি আপনার কথা বলিবেন নাই, আপনার গায়ের নেতাও নিজের ঘরের তিরপলটার কথাই বলিবেন, কখনো বলিবেন নাই জল ছাড়ার কথা। তো আপনারা ঠিক করিবেন, ওদেরকে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে আপনাদেরকে। তাতে হয়তো দু একটা কেস কাছারি যেমন তাপস ভাইয়ের হয়েছে, কৃষ্ণ ভাইয়ের হয়েছে, আর বিটি থানাদেরও তো জেল নেই গো, জানেন? পশ্চিমবঙ্গ তো জেলেই নেই, কোথায় ঢুকায় রাখবে? আর আমরা কুর্মীরা তো মার ভাত খাইয়ে জীবনের অর্ধেকটা গুছাই নিয়েছি গো, জেলে ভালো ভালো খাবার দেয়, তো ওইখানেই না হয় থাকবেন, জেল থাকলে থাকবেন, কি যায় আছে। কিন্তু সমাজকে শোধরানোর জন্য একমাত্র উপায় হচ্ছে এই মহিলাদেরকে জাগিয়ে উঠতে হবে, আর আপনারা জাগলে সমাজ সংশোধন হবে। নচেত এই যে আমাদের যে সমাজের ধ্বংসের পথে গেছে, এই সমাজকে যদি বাঁচাতে হয় আপনাদেরকে রুখে দাঁড়ানোর আবেদন নিবেদন রেখে সবাইকে একবার গড় নমস্কার জোহার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় গোলাম, কর্মী ঐক্য, হিত মিটান ঐক্য জিতবে।